24-এর গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু সব গণমাধ্যম সাহস করে সব খবর প্রকাশ্যে দেখানো সুযোগ পায় না। কে বেশি আলোচনায় থাকলো কে কম আলোচনায় থাকলো সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যেটা জরুরি বিষয় সেটা আলোচনার টেবিলে থাকলো কিনা। এটার একটা ছোট 2 শব্দে উত্তর দিই, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ। এটার কারণ হচ্ছে ধরেন মিডিয়া বলেন, ধরেন একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, একটা রাজনীতি দল কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনায় থাকবে এটা কিন্তু মিডিয়ার দ্বারা ম্যানিপুলেটেড হয়। আপনি যদি ম্যানিপুলেশন শব্দটা না ইউজ করে একটা সুন্দর ভাষা বলতে চাই আমি, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত হয়। এখন যখনই জুলাই মাসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা যখন মানে পিছন ফিরে তাকালে আসলে দুঃখ লাগে যে ধরেন যেই স্পিরিটটা নিয়ে, যেই অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে উনাকে এই দায়িত্বে বসানো হয়েছিল, হঠাৎ করে জুলাই মাসে উনি যখন লন্ডন সফর করে বিশেষ সাক্ষাৎ দিয়ে আসলেন, তারপর থেকে বাংলাদেশের আবহাওয়া বদলে গিয়েছে। আমরা কিন্তু কোথাও বিশেষভাবে আলোচিত হয়ে থাকতে আসি নাই। রাজনীতিটা করতে এসেছিলাম আমরা কোন কোন জিনিস নিয়ে বাজ ক্রিয়েট করার জন্য, সেইটা আপনাকে ফোকাসে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম জুলাই শহীদ এবং আহতদের স্বীকৃতি, মানে জুলাই ঘোষণাপত্র। আমরা চেয়েছিলাম জুলাই সনদ, যার মাধ্যমে বাংলাদেশের যেই রাষ্ট্র কাঠামো, সংবিধানকে বারবার পরিবর্তন করে স্বৈরতান্ত্রিক কাঠামো, স্বৈরতান্ত্রিক সংবিধান গড়ে তোলা হয়েছে, সেইটার পরিবর্তন এবং সেইটার জন্য জুলাই সনদের বাস্তবায়ন এবং সেটার প্রক্রিয়াটা কী হবে সেটা স্পষ্টতা, বিচার এবং বিচারিক প্রক্রিয়ার একটা স্পষ্ট দৃশ্যমান একটা ডিরেকশন দেয়, যেটা আমরা আসলে আশ্বস্ত হতে পারবো যে বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে হচ্ছে। আর তারপরে নির্বাচন। হ্যাঁ, তখন অনেকে বলেছে আমরা নির্বাচন চাই না। দেখেন দিনে দিনে কিন্তু আমরা যেই কথাটা প্রথম দিন থেকে বলছি শেষ দিন পর্যন্ত আমরা একই কথা বলছি, একই কথা ইকো করছি। আমরা আমাদের কোনো কমিটমেন্ট কিন্তু কোনো ওয়ার্ডিংস চেঞ্জ করি নাই। অন্যান্য রাজনৈতিক দলের অনেকে কথা পরিবর্তন করে, আমাদের কথা কিন্তু একই জায়গায় আছে। এইটা অনেক সময় গণমাধ্যমের উপর নির্ভর করে, গণমাধ্যম ঠিক কাকে কতটুকু প্রায়োরিটি দিবে, কাকে কতটুকু হাইপ দিবে। হ্যাঁ, তো আমি আসলে যদি পিছিয়ে ফিরে তাকাই 24-এর আগে, ধরেন 24-এর গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু সব গণমাধ্যম সাহস করে সব খবর প্রকাশ্যে দেখানো সুযোগ পায় নাই। আমি বলছি না কিন্তু তারা দেখায় নাই, কারণ আমি জানি তারা সুযোগ পায় নাই। যেই কালো আইন করে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, যেভাবে সাংবাদিকদের জীবনের হুমকি ছিল, আমরা জানি সেই বাস্তবতাটা আমাদের জানা আছে। ধরেন এখানে টকশো করে অনেক রাজনৈতিক দলের নেতারা টকশোর নিচে থেকে অ্যারেস্ট হয়ে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই সত্য কথাটা সামনে তুলে ধরার সাহস পাননি, সুযোগও পাননি। তো গণ অভ্যুত্থানের পরবর্তী সময় এখন অন্তত আমরা আশা করতে পারি যে গণমাধ্যম এবং যারা যেখানে আছে সবাই স্বাধীনভাবে কাজ করবে, সবার বাক স্বাধীনতাটা থাকবে। তাতে করে কে বেশি আলোচনায় থাকলো কে কম আলোচনায় থাকলো সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যেটা জরুরি বিষয় সেটা আলোচনার টেবিলে থাকলো কিনা। আমি একটু, আমাকে যদি সুযোগ দেন, আমি আজিজ সাহেবের একটা কথা, আমি সবগুলো কথা না, জাস্ট একটা কথা আমি একটু এক্সপ্লেইন করতে চাই। উনি বলছিলেন যে ধরেন আগে যারা ছাত্ররা যারা সমস্ত অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তারা সব সময় ক্ষমতা কাঠামোতে যায়নি এবং তারা কেন বিতর্কিত হলো। এই দুইটা জিনিসকে আমি একটা উত্তরে আমি একটু জাস্ট, আমাকে একটু সময় দিলে আমি এক্সপ্লেইন করতে চাই। সেটা হচ্ছে ধরেন অভ্যুত্থানের পরে এই ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল জাতীয় সরকার গঠন করার, কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল এই জাতীয় সরকার গঠন করার পক্ষে ছিল না বলেই এই ছাত্রদের নেতৃত্ব থেকে 2-3জনকে সাথে অরাজনৈতিক কয়েকজনকে বাংলাদেশের এই সরকারের দায়িত্ব নিতে হলো, তাই না? তো তারা কিন্তু শখ করে নিজেদের এই স্টেকটা নেয় নাই এবং যাদেরকে বসিয়েছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল এই চিন্তায় দেওয়া হয়েছিল যে তারা বাংলাদেশের মানুষকে সার্ভ করবে, গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে, এই যারা নিহত হয়েছে, আহত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে যারা নিষ্পেষিত তাদের পক্ষে কাজ করবে। সেইটার দায়িত্ব তারা কতটুকু পালন করেছে সেইটা আরেকটা প্রশ্ন। এখন বিতর্কের জায়গায় আসেন। ধরেন একটা গণ অভ্যুত্থানের শক্তি যারা জানের ভয় করে নাই, যারা নিরস্ত্রভাবে এতগুলো মানুষ হত্যা হচ্ছে জেনে বুঝে এবং তাদের লাশও পাওয়া যাবে না, এইটা জেনে এত ছোট ছোট ছেলেমেয়েরা
রাস্তায় নেমে এইভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে, সেই দুঃসাহসী ছেলেমেয়েরা, তাদের কি মনে করেন যে তাদেরকে আপনি টাকা দিয়ে কিনে ফেলতে পারতেন? এই টাকা কি তাদেরকে টানে? এই টাকা তাদেরকে টানে না, এই বিতর্ক তাদেরকে টানে না। ধরেন যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, সবচেয়ে বেশি বিতর্ক কি টাকা পয়সার লেনদেনই তো। এই টাকা পয়সা কি তাদের টানে? টানলে কি তারা এই এই আন্দোলনের সফলতা আনতে পারতো? পারতো না। আপনি যখন কারো ক্রেডিবিলিটি নষ্ট করতে চান, তখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে একটা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে দেন, এবং সেটা প্রমাণ লাগবে না, আপনি খালি অভিযোগটা তুলে দেন, এটা মার্কেটে ফলাও করে ছড়িয়ে দেন, সর্বশক্তি লাগিয়ে দেন। ধরেন আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, এনসিপির অনেক নেতা তো জীবন মানে পরিবর্তন এসেছে, সেটা তো একদম দৃশ্যমান। এইটারও এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। হ্যাঁ, ধরেন আজকে আমাদের কোন রাজনৈতিক নেতা গাড়ি ব্যবহার করেন, কোন রাজনৈতিক নেতার হয়তো চালচলনের পরিবর্তন এসেছে। এইটা না, মানে ধরেন একদিন আমাদেরই একজন রাজনৈতিক নেতার একজন পরিবারের সদস্যর সাথে কথা বলতে গিয়ে তার শাশুড়ি মা খুব দুঃখ করে বলছেন যে আমার ছেলে টিভিতে কথা টথা বলে, মানে মেয়ের জামাইকে ছেলে বলছে ওকে কয়টা পাঞ্জাবি কিনে দিচ্ছে, এইটা নিয়েও মানুষজন বলে পাঞ্জাবি এতগুলা কে দিল। ধরেন অনেকে আসলে গিফটও করে, এটা অনেকে গাড়ি ব্যবহার করতে দিয়েছে। এইটা হয়তো আমাকে দিলে আমি আমার জায়গা থেকে আমি নিতাম না, কারণ আমি কাউকে আমাকে কোনো কিছু গিফট দিলে আমি বার্ডেন ফিল করি, কিন্তু উনি হয়তো এটা প্রয়োজন বোধ করে নিয়েছেন। এইটা তার মধ্যে যদি সেই রাজনৈতিক, ধরেন আমরা তো রাজনৈতিক কূটকৌশলটা শিখি, বুঝতে পারছি।